রাঁচি ঝাড়খণ্ডের রাজধানী, জলপ্রপাতের শহর, মহেন্দ্র সিং ধোনির শহর। এই রাঁচিতে আমি আগে দুবার এসেছিলাম, কিন্তু সেই দুবারই ছিল বসন্তকালে আসা, অর্থাৎ শীতকালের পর যে হালকা হালকা ঠান্ডা সময়টা থাকে সেই সময় রাঁচির রূপ ছিল একরকম, আর বর্ষাকালে রাঁচির রূপ হয় আরেক রকম। তার কারণ রাঁচির যে জলপ্রপাতগুলো আছে সেগুলো বর্ষাকালে আরও সুন্দর হয়ে ওঠে। তো সেই দৃশ্য দেখার জন্য আমি আবার রাঁচিতে এসেছি। জোহার মানে নমস্কার এখানকার ভাষায় বলে। এখন দাঁড়িয়ে আছি রাঁচি স্টেশনের সামনে। কীভাবে রাঁচি পৌঁছালাম চলুন একটু দেখে নিই, ফ্ল্যাশব্যাক থেকে দেখি। গত 4 জুলাই 2025 হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্স থেকে রাত 9:15 হাওড়া হাটিয়া প্রিয়াযোগা এক্সপ্রেস ধরে আমি রওনা হয়েছিলাম রাঁচির উদ্দেশ্যে। ট্রেনটা সকালবেলা আমাকে পৌঁছে দিয়েছিল রাঁচিতে। এখন বাজে সকাল 6টা, পৌঁছে গেছি রাঁচিতে। এটা রাঁচির 2 নম্বর প্ল্যাটফর্ম। এখন যেতে হবে 1 নম্বর প্ল্যাটফর্মে। 1 নম্বর প্ল্যাটফর্মে আমার রিটার্নিং রুম বুক আছে, সেখানে গিয়ে চলুন যাওয়া যাক। রাঁচিতে ঘুরতে এলে সব থেকে ভালো থাকার জায়গা হচ্ছে রেলওয়ে রিটায়ারিং রুম। আমি তাই আমার কনফার্ম টিকিটের এগেনস্টে রেলওয়ে রিটায়ারিং রুম বুক করে নিয়েছিলাম। এই হচ্ছে রিটায়ারিং রুম, আর এই হচ্ছে রিটায়ারিং রুম। আমার রুম নাম্বার 104। এই হচ্ছে রিটায়ারিং রুম, খুব সুন্দর, জাস্ট লাইক 3 স্টার হোটেলের যে রুম হয় সেরকম। এইরকম একটা আলমারি আছে, ছোট একটা টেবিল, বিছানা, এসি, টিভি, এখানে খাবার দাবার খাওয়ার জন্য, ড্রেসিং করার জন্য আছে, একটা আয়না আছে, জল, ইডলি, বা এইটা দরকার, এটা খুব দরকার। আচ্ছা, বাথরুমটা দেখে নিই একটু। বাথরুমটা তো চাকাচক একদম, বেসিন, গিজার, সমস্ত কিছু আছে। এই হচ্ছে গিয়ে রাঁচি রিটায়ারিং রুম। এই রুমটা একটু কস্টলি। এটা 1786 টাকা নিয়েছে আমার কাছ থেকে 24 ঘন্টার জন্য। কিন্তু এই রুমের যা ফেসিলিটি, রুমের যা কন্ডিশন, আমার মনে হয় বাইরে যদি এই রুমটা বুক করতে যেতাম তাহলে হয়তো 2500-3 হাজার টাকা নিয়ে নিত। এখন বাজে সকাল 7টা। আমি বেরিয়েছি রাঁচি ঘোরার জন্য। হঠাৎ করে রাঁচি কেন এলাম? রাঁচি তো আগেও এসেছি। রাঁচি এলাম এই কারণে যে বর্ষাকালে রাঁচির জলপ্রপাত আমার দেখা হয়নি, তো ভাবছি সেই জলপ্রপাতটা দেখব, সেই জন্য এলাম রাঁচিতে। তো চলুন, আর গাড়ি বুক করা আছে। তো এই হচ্ছে গাড়ি। এই গাড়ি আমি গোয়াই বিভো থেকে বুক করেছি। এই গাড়িতে করে এখন ঘুরবো। চলুন যাওয়া যাক। चलिए, आपका नाम भैया? विपिन नाम हुआ। हाँ, विपिन हुआ ना जी, ठीक है। चलो, প্রথমে যাচ্ছি গেটালসুর ড্যাম, যেটা রাঁচি রেলওয়ে স্টেশন থেকে 31 কিলোমিটার দূরে অবস্থিত। তো এই হচ্ছে ড্যাম। গেটালসুর ড্যাম হলো রাঁচির একটা পর্যটন জনপ্রিয় কেন্দ্র। এটি জল সংরক্ষণের জন্য ব্যবহৃত একটা মানবসৃষ্ট জলাধার, যেটি ঝাড়খণ্ডের গুরুত্বপূর্ণ নদী সুবর্ণরেখার ওপর নির্মিত হয়েছিল। এই ড্যামটার উচ্চতা 35 মিটার এবং সমুদ্রপৃষ্ঠ থেকে 596 মিটার উচ্চতায় অবস্থিত। 717 বর্গ কিলোমিটার জুড়ে এই ড্যামটি বিস্তৃত। এটিতে টারবাইন স্থাপন করা হয়েছে, যা রাঁচি শহরের জন্য 130 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করছে। এছাড়াও এই ড্যামটি পানীয় জলের উৎস হিসেবে শহরের আরেকটি উদ্দেশ্য সমাধান করে। এখানে এই জায়গাটা দেখে আমার মনে হলো এখানে পিকনিকও কিন্তু খুব ভালোভাবে করা যায়। আমি আপনাদের দেখাচ্ছি। এই হচ্ছে ড্যাম, ড্যামের জল বেরোচ্ছে এখান থেকে। আর তার পাশে এই যে জমি আছে, এখানে কিন্তু শীতকালে খুব সুন্দরভাবে পিকনিক করা যায়। শুধু ল্যান্ডস্কেপটা দেখুন। এবারে যাচ্ছি হুড্রু ফলস, যে ফলসটা গেটালসুর ড্যাম থেকে 14 কিলোমিটার দূরে অবস্থিত।
দিয়ে গেলে মেন হুড্রু ফলস, আর এদিকে হচ্ছে পাহাড়ে সেই ছোট রোড, যে রোড দিয়ে যাচ্ছে। আমি নিচে উঠানো পারে। এই আসছি পাওয়ার প্ল্যান্টের প্রজেক্ট আছে, এখানে এলে আপনি এখান থেকেই দেখতে পেয়ে যাবেন হুড্রু ফলস। দেখুন রাঁচি মালভূমির এক প্রান্তে হুড্রু জলপ্রপাতটি এই অঞ্চলে বেশ কয়েকটি খাড়াই জলপ্রপাতের মধ্যে পড়ে। এটি ভারতের 34তম সর্বোচ্চ এবং ঝাড়খণ্ডের উচ্চতম জলপ্রপাত। বর্ষাকালে এটি একটি দুর্দান্ত রূপ নেয়, তবে শীতের মরশুমে এটি একটি আকর্ষণীয় পিকনিক স্পটে পরিণত হয়। হুড্রু জলপ্রপাতের নিচে একটা জলাশয় রয়েছে, যেখানে মানুষ এসে স্নান করে। ভালো করে দেখুন, যদি সিঁড়ি দিয়ে আসতাম এখানে আসতে হতো, তারপর এখান থেকে এই যে ব্লু প্লাস্টিকটা সেখান থেকে নামতে হতো, তারপরে এই নেমে এইদিকে নামতে হতো, প্রায় 750 সিঁড়ি। আর সেটা এখন কোনো রকম না চড়েই দেখতে পাচ্ছি। নিচে যাব, আগের বার যখন এসেছিলাম জল কম ছিল, ওই জায়গাটা পর্যন্ত চলে গেছিলাম, কিন্তু এখন সম্ভব নয় যাওয়া। এখন দেখুন বাঁধের একটা গেট খোলা ছিল, আপনাদের দেখালাম, তাতেই হচ্ছে এই অবস্থা। হচ্ছে সুবর্ণরেখা নদী, ওপর থেকে দেখে নিলাম, এবার একটু নিচে যাই। কল কল করে বয়ে চলেছে সুবর্ণরেখা নদী, দেখুন শুধু। আর এই হচ্ছে হুড্রু ফলস, এই হচ্ছে ফলস, এটা হচ্ছে সুবর্ণরেখা নদী, আর এই হচ্ছে গিয়ে হুড্রু ফলস। হুড্রু জলপ্রপাত দেখে নেওয়ার পর আমি রওনা হয়েছিলাম সীতা জলপ্রপাত দেখার জন্য। হুড্রু জলপ্রপাত থেকে সীতা জলপ্রপাতের দূরত্ব 26 কিলোমিটার। চলে গেছে রাঁচি, আর আমরা যাচ্ছি জোনা ফলসের দিকে। এই রাস্তা দিয়ে এলাম, দুর্দান্ত রাস্তাটা, আর এই নিচ দিয়ে নেমে গেছে সীতা ফলসের যাওয়ার রাস্তা। চলুন, সীতা ফলস আমি আগে এসেছিলাম, জল একদম কম পেয়েছি, এখন মনে হচ্ছে জলটা একটু বেশি হবে, কারণ বর্ষাকালে এসছি। চলুন এই রাস্তা দিয়ে নিচে নামি। সীতা ফলসের একটা গল্প আছে, সেই গল্পটা বলছি। সবুজের মাঝে অবস্থিত এই জলপ্রপাতের নামকরণ হয়েছে ভগবান রামের স্ত্রী মা সীতার নাম অনুসারে। কথিত আছে যে তিনি নির্বাসনের সময় কিছু সময় এখানে কাটিয়েছিলেন। সীতা জলপ্রপাত পরিদর্শন করার সেরা সময় হচ্ছে জুলাই থেকে সেপ্টেম্বর, যখন এই জলপ্রপাতটিতে প্রচুর পরিমাণে জল থাকে, যা একটা দর্শনীয় দৃশ্য তৈরি করে। এইটা হচ্ছে সীতা ফলস, এখান থেকে আরো কিছুটা নিচে নেওয়া যায়। চলুন, এই হচ্ছে নিচে যাওয়ার রাস্তা, আমাদের ওইখানে যেতে হবে। এই হচ্ছে সীতা ফলস, দেখুন। এখানে কিন্তু টোल लगे, 40 টাকা गाड़ी नहीं एले। अच्छा, गाड़ी का 40 रुपए हो गया, और दूसरा अगर कोई ऑटो से आता है तो कितना रुपए लगता है? गाड़ी के 40 नहीं, आपका 10 रुपये लगा। अच्छा, तो पार्किंग का 30 रुपये लगा। अच्छा अच्छा अच्छा, तो बिल दे दिया गया। हाँ हाँ हाँ, ठीक ठीक है, चलते हैं। चलो अभी जाते हैं जोना फॉल्स। এই রাস্তা দিয়ে আমরা এসেছিলাম, আর এই দিক দিয়ে যাচ্ছি। এইটা হচ্ছে কি সীতা, এটা জোনা। এখন এসেছি জোনা ফলসের দিকে। জোনা ফলস, এই হচ্ছে পার্কিং, এখান দিয়ে আমরা যাব, গিয়ে নিচে নামবো। নিচে জোনা ফলস আছে, পুরোটা নামবো না, কারণ অনেকটা নিচে নামতে হয়, সেই জন্য যত দূর থেকে দেখা যায় সেই পর্যন্ত নামবো। এখানে হ্যান্ডিক্যাপসের সব জিনিসপত্র বিক্রি হচ্ছে, এখানে ফটো সেশন করার জায়গা, আর এই নিচে নামছি জোনা ফলসের দিকে। এসে গেছি জোনা ফলসে, প্রচুর সিঁড়ি বেয়ে নামতে হলো, এই দিক দিয়ে এই দিক দিয়ে ওপর দিয়ে নামতে হলো। তারপর এই হচ্ছে দৃশ্য, দেখুন শুধু।
কি প্রবল আকারে নেমে আসছে জোনা। জোনা জলপ্রপাত হলো একটি দর্শনীয় জলপ্রপাত যা 43 মিটার উচ্চতা থেকে গভীর খাদে জল পড়ে যায়। तो अब जा रहे हैं दसम फॉल्स। জোনা জলপ্রপাত দেখে আমি রওনা হয়েছিলাম দশম জলপ্রপাতের উদ্দেশ্যে, যেটা জোনা জলপ্রপাত থেকে 61 কিলোমিটার দূরে অবস্থিত। দশম ফলস একটা নতুন রাস্তায় যাচ্ছি, যেখান থেকে সিঁড়ি দিয়ে নামতে হবে না, দূর থেকে দেখা যাবে। দশম ফলস আমরা আগে অন্যদিকে দেখেছিলাম, এখন এটা পেছন দিক দিয়ে এলাম দশম ফলস দেখতে, যেখানে আমাদের বেশি হাঁটতে হবে না, মানে সিঁড়ি চড়তে হবে না। এই জায়গার সুবিধাটা এই হলো যে এখানে হার্ডলি 10-15টা সিঁড়ি নেমেই দশম ফলসের দেখা পেয়ে গেলাম। আগে আমরা ওই সাইডটা দিয়ে আসতাম, দেখুন আগে যখন নামতাম ওই ওপর দিয়ে এসে ওই দিক দিয়ে নিচে এসে দশম ফলসের দেখা পেতাম, আর এখন এইখানেই পেয়ে গেলাম দশম ফলসের দেখা। রাঁচি জেলার বুন্দু মহকুমার তেমারা গ্রামের কাছে অবস্থিত এই দশম জলপ্রপাত। জলপ্রপাতের উচ্চতা 144 ফুট। কাঞ্চি নদীর জলপ্রবাহ দ্বারা এই জলপ্রপাতটি গঠিত। তো এই হলো দশম ফলস। এবার যাবো মহেন্দ্র সিং ধোনির বাড়ি দেখতে, চলুন। এই এসে গেছি মহেন্দ্র সিং ধোনির ঘর। এইটা হচ্ছে মহেন্দ্র সিং ধোনির বাড়ি, बड़ा सिमालिया। ठीक है, चलिए एक मिनट। ধোনি এখন এই বাড়িতেই থাকে। আর ওই যে দূরে দেখা যাচ্ছে ওইটা হচ্ছে ধোনির ঘর, এইটা হচ্ছে ধোনির ঘর। চলিয়ে, আর এইটা হচ্ছে গিয়ে ধোনির বাড়ি। চলিয়ে, ধোনির ঘর, ধোনির বাড়ি থেকে একটু এগিয়ে আছে সারনা হোটেল, যেখানে ধোনির বাড়ি থেকে মটনের অর্ডার যায়। সেই হোটেলে আজকে আমরা মটন ভাত খাবো। সারনা হোটেল, এখানে খাবো মটন ভাত। চলিয়ে, এই হচ্ছে সারনা হোটেল। এই হচ্ছে সারনা হোটেল। দেখুন বিশাল বড় জায়গা, খুব ফেমাস রাঁচি। সেখানে আমরা মটন ভাত খাবো। অর্ডার দিয়েছি আমি আর আমার ড্রাইভার সাহেব, মটন ভাত খাবো। শোনা যায় যে এই হোটেল থেকে মহেন্দ্র সিং ধোনিও মাংস অর্ডার করেন, মানে মাটন অর্ডার করেন এখান থেকে। এখানকার মাটন এতটাই ফেমাস। সামনেই ধোনির বাড়ি আছে, মহেন্দ্র সিং ধোনির বাড়ি একদম সামনে। তো এখানে অর্ডার করেছি মটন ভাত। এখান থেকে এরকম মটন তোলা হয়, মটন তুলে মটন ভাত দেওয়া হয়, সেখান থেকে ভাত তোলা। আর এই হোটেলে মাছও পাওয়া যায়। এই দেখুন মাছ এরকম মশলা মাখিয়ে ভাজা হবে, এরকম ভাজা হবে। আচ্ছা, এইটা হচ্ছে 170 টাকা, শুধু ভাত আর এই মাংস, আর একটু পেঁয়াজ আছে আর পাঁপড় আছে, আচার আছে, ব্যাস, দ্যাটস ইট। 170 টাকা। খেয়ে দেখি কিরকম। ঝোল দিই। এরকম নাল্লির পিস দিয়েছে, একদম নরম। খাওয়া দাওয়া করে এবার হোটেলে যাচ্ছি, ইটারিং রুমে।
দুপুরবেলা খেয়ে দিয়ে এসে শুয়ে পড়েছিলাম, কখন ঘুমিয়ে পড়েছি জানি না। এখন 7:30 বাজে, বেরোচ্ছি এবার একটু খাওয়া দাওয়া করতে। চলুন কিছু খাওয়া দাওয়া করা যায়, কী পাওয়া যায় দেখি। রাঁচি স্টেশনের বাইরেটা প্রচণ্ড জমজমাট, এখানে বিভিন্ন রকম খাবারের টলি নিয়েও বসেছে। আর সবচেয়ে বড় কথা কি, এখানে না একটা হালকা একটু শিরশিরে ঠান্ডা আছে, এটাই আমি অবাক হয়ে গেলাম। জানি না এটা বৃষ্টি পড়ার জন্য কি না, খুবই জমজমাট। দেখি কি পাওয়া যায়। এখানে সমোসা সবজি দিচ্ছে, थोड़ा चटनी डाल दिए, मीठा चटनी, समोसा मीठा चटनी और सब्जी। চলুন খাওয়া যাক। আর বেশি রিভিউ দিলাম না, এটা অ্যাভারেজ। দেখুন এই মহিলারাতে তৈরি করছে এই শালপাতা, এগুলো তো বাটি থালা হিসাবে ইউজ করে খাওয়া দাওয়া করা যাচ্ছে। এ कैसे बेचते हो? 1 रुपया, 1 টাকা করে এগুলো বিক্রি করছে শালপাতা। এটাতে বাটি, আর এদিকে এই যে 2 টাকা করে এই যে থালা, হাইজিনিক শালপাতা। এগুলো কিন্তু এখানে চল আছে, থালা বাটি ইউজের বদলে আমরা যেমন ওখানে শুকনো শালপাতা ইউজ করি, এখানে কাঁচা শালপাতা ইউজ করি। এখানে দেখুন লাইন দিয়ে লিট্টি চোখা বিক্রি হচ্ছে, এইসব লিট্টি চোখার দোকান। কিন্তু লিট্টি আমি খাই না, তাই আগে যাব। এই হচ্ছে পাঞ্জাবি জায়গা, এখানে এসছি রাত্রে খাবার নিতে, রুটি আর ইয়ে নেব। খাবারটা নিয়ে আপনি হোটেলের রুমে গিয়ে দেখাচ্ছি। খাবার রুমে নিয়ে চলে এসেছি, ওখানে আর খেলাম না। তো আপনাদের দেখাচ্ছি যে খাবারের মধ্যে কি কি নিয়েছি। খাবারে নিয়েছি আলু ফুলকপির তরকারি, রুটি আর পেঁয়াজ। আর ডেজার্টের মধ্যে আছে এখানে প্যাঁড়া। এখানকার প্যাঁড়া খুব ভালো, তো এক এক করে খেয়ে আপনাদেরকে বলছি। প্রথমে আলু কপির তরকারিটা একটু শুধু খাবো, দেখি কেমন খেতে হয়েছে। ঠিকঠাক, তবে ঝালটা একটু কম আছে আর পেঁয়াজ একটু বেশি পড়েছে, কিন্তু টেস্ট খুব সুন্দর হয়েছে। এবার রুটি দিয়ে খেয়ে দেখি কীরকম। ভালো টেস্ট লাগছে। প্যাঁড়া তো মিষ্টি, প্যাঁড়ার স্বাদ সবাই জানেন, এখানকার প্যাঁড়া ভালো, তাই প্যাঁড়ার আর রিভিউ দিলাম না। ঠিক আছে, তো এই ভিডিওটা কেমন লাগলো বলবেন, ভালো লাগলে লাইক শেয়ার, আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা অন করে দেবেন, তাতে যখনই আমি একটা নতুন ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান যাবে আপনার কাছে। আজ এই অবধি, বাই।